আসসালামু আলাইকুম। আজকে আমরা হচ্ছে এসি সার্কিট বইয়ের পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করব, প্যারালাল রেজোনেন্স। গত অধ্যায় আমরা সিরিজ রেজোনেন্সের প্রমাণ দেখছিলাম, সিরিজ রেজোনেন্স নিয়ে আলোচনা করছি। তো আজকে প্যারালাল রেজোনেন্স নিয়ে আলোচনা করব। এখানে একটা প্রমাণ আমরা পড়ব, প্যারালাল রেজোনেন্সের ফ্রিকোয়েন্সির প্রমাণটা। তো প্রমাণটা একটু বড়, তোমরা ঘাবড়ায় যাও না, খুবই সহজ। জাস্ট দেখতে বড় বাট সহজ আছে। জাস্ট সিম্পল ক্যালকুলেশন, আর কিছু না। ক্যালকুলেশন করে করে টেনে যেতে হয়। মাথা ঠান্ডা রেখে যদি ক্যালকুলেশন করতে পারো তাহলে দেখবে খুব ইজি। আমি তো কনসেপ্ট বুঝিয়ে দিচ্ছি কিভাবে কি হচ্ছে। তো চলো আমরা শুরু করি। আচ্ছা, প্রমাণে যাওয়ার আগে আমরা আগে একটু প্যারালাল রেজোনেন্সের সংজ্ঞাটা একটু বুঝে নিই। প্যারালাল রেজোনেন্সটা কি? সিরিজ রেজোনেন্সে যেমন আমরা দেখছিলাম এক্সেল সমান সমান এক্সি হয়, তখন সিরিজ রেজোনেন্স হয়। তো প্যারালাল রেজোনেন্সের কাহিনীটা কি? যখন দুই বা ততোধিক ইন্ডাকটিভ বা ক্যাপাসিটিভ শাখা বিশিষ্ট প্যারালাল সার্কিটের রিঅ্যাক্টিভ উপাংশের বীজগাণিতিক যোগফল শূন্য হয়, তাকে প্যারালাল রেজোনেন্স বলা হয়। আচ্ছা, এখানে আমি তো বললাম, তোমরা কিছু বুঝছো কিনা জানি না, জাস্ট অনেক কঠিন তো সংখ্যাটা। তো আমি আরেকবার বুঝে দিই। যখন দুই বা ততোধিক ইন্ডাকটিভ বা ক্যাপাসিটিভ শাখা বিশিষ্ট প্যারালাল সার্কিট, অর্থাৎ একটা প্যারালাল সার্কিট থাকবে। এই যে এটা একটা প্যারালাল সার্কিট না? দেখো, এই যে একটা শাখা, এই যে একটা শাখা, এই যে একটা ভোল্টেজ সোর্স। এটা তো একটা প্যারালাল সার্কিট, তাই না? কারেন্টটা কি হবে? একটা কারেন্ট এদিক দিয়ে যাবে, একটা কারেন্ট এদিক দিয়ে যাবে। কারেন্টের দুইটা পথ আছে, তার মানে একটা প্যারালাল সার্কিট। আচ্ছা, সার্কিটের রিঅ্যাক্টিভ উপাংশের বীজগাণিতিক যোগফল শূন্য হয়। রিঅ্যাক্টিভ উপাংশ কোনগুলা? এই যে এল এবং সি, এটাই তো রিঅ্যাক্টিভ উপাংশ, তাই না? এল এরটারে কি বলা হয়? ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স, এবং সি কি? ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স। এর বীজগাণিতিক যোগফল কি হয়? শূন্য হয়, তখন তাকে কি বলা হয়? প্যারালাল রেজোনেন্স বলা হয়। রিঅ্যাক্টিভ উপাদানের বীজগাণিতিক যোগফল কি হবে? শূন্য হবে। এটার যে আচ্ছা, আমি আবার ভালো করে বলতেছি। যখন দুই বা ততোধিক ইন্ডাকটিভ বা ক্যাপাসিটিভ শাখা বিশিষ্ট প্যারালাল সার্কিটের রিঅ্যাক্টিভ উপাংশের বীজগাণিতিক যোগফল শূন্য হয়, অর্থাৎ এই যে এক্সেলের যে বীজগাণিতিক এক্সেলের একটা রিঅ্যাক্টিভ উপাংশ আছে এবং এক্সের একটা রিঅ্যাক্টিভ উপাংশ আছে, এই দুইটার বীজগাণিতিক যোগফল কি হবে? শূন্য হবে, তখন তাকে কি বলা হয়? প্যারালাল রেজোনেন্স সার্কিট বলা হয়। অর্থাৎ এটার অ্যাডমিটেন্স বের করতে হয়। এই প্রথম শাখার অ্যাডমিটেন্স বের করতে হয়, দ্বিতীয় শাখার অ্যাডমিটেন্স বের করতে হয়। অ্যাডমিটেন্স বের করার পরে যে রিঅ্যাক্টিভ অংশটুক পাওয়া যায় এবং এইখানে যে রিঅ্যাক্টিভ অংশটুক পাওয়া যায়, এই দুটার রিঅ্যাক্টিভ অংশের বীজগাণিতিক যোগফল কি হয়? শূন্য হয়। সামনে যে এটা আমরা ভালো করে বুঝবো, ঠিক আছে? আপাতত একটু মনে রাখো যে প্রথম শাখার দ্বিতীয় শাখার অ্যাডমিটেন্স বের করতে হয়। অ্যাডমিটেন্স বের করার পরে দুইটা শাখার যে রিঅ্যাক্টিভ পার্ট আছে, ওই দুইটা শাখার রিঅ্যাক্টিভ পার্টের বীজগাণিতিক যোগফল কি হবে? শূন্য যখন হবে তখন প্যারালাল রেজোনেন্স সংঘটিত হবে। আচ্ছা, প্যারালাল রেজোনেন্স অবশ্যই কোথায় হবে? প্যারালাল সার্কিটে হবে। আরেকবার আমি আমার মতো ভালো করে বুঝায় বলি। একটা প্যারালাল সার্কিটের মনে করো দুইটা শাখা আছে, একটা হলো ইন্ডাকটিভ শাখা, একটা হচ্ছে ক্যাপাসিটিভ শাখা। এই দুইটা শাখার আমরা কি করব? অ্যাডমিটেন্স বের করব। প্রথমটার অ্যাডমিটেন্স বের করব, দ্বিতীয়টার অ্যাডমিটেন্স বের করব। অ্যাডমিটেন্স বের করার পরে এই অ্যাডমিটেন্সের যে রিঅ্যাক্টিভ পার্ট আছে, এটার তো একটা রিঅ্যাক্টিভ পার্ট থাকবে, এটার একটা রিঅ্যাক্টিভ পার্ট থাকবে। এই দুইটা রিঅ্যাক্টিভ পার্টের বীজগাণিতিক যোগফল কি হবে? শূন্য হবে। ঠিক আছে? আচ্ছা, এই যেখানে আমি দেখাইছি, দেখো ওয়াই ওয়ান সমান সমান কি? অ্যাডমিটেন্সে কি দ্বারা প্রকাশ করা হয়? ওয়াই দ্বারা প্রকাশ করা হয়। তাহলে প্রথম শাখার অ্যাডমিটেন্স ধরলাম আমরা ওয়াই ওয়ান। অ্যাডমিটেন্স মানে কি? ইম্পিডেন্সের উল্টা, তাহলে ওয়ান বাই জেড। ঠিক আছে? ওয়ান বাই জেড। এই শাখার ইম্পিডেন্সে উল্টা দিলে কি পাবো আমরা? এই শাখার অ্যাডমিটেন্স পাবো। তাহলে দ্বিতীয় শাখার অ্যাডমিটেন্স কি হবে? দ্বিতীয় শাখার ইম্পিডেন্সের উল্টা হবে আর কি। হ্যাঁ, তৃতীয় শাখার ইম্পিডেন্সের উল্টা আর কি। ঠিক আছে? তো চলো আমরা দেখি, এবার প্রমাণে ঢুকি। আমরা তো মোটামুটি প্যারালাল রেজোনেন্স কি জিনিস বুঝলাম। তো দেখি এই প্রমাণটা কিভাবে করা যায়, চলো দেখি। আচ্ছা, আগে আমরা কোশ্চেনটা পড়ে দিই। তোমাদের রচনামূলক একই আছে বইয়ের। প্যারালাল রেজোনেন্স সার্কিটের ফ্রিকোয়েন্সি নির্ণয় করো, অথবা এভাবে আসতে পারে, প্রমাণ করো যে এফ জিরো সমান সমান ওয়ান বাই টু পাই রুট ওভার এল সি ইন্টু রুট ওভার আর এল স্কোয়ার মাইনাস এল বাই সি ডিভাইডেড বাই আর সি স্কোয়ার মাইনাস এল বাই সি। ঠিক আছে? এইভাবেও বাংলাতেও আসতে পারে, অথবা এইভাবে ম্যাথামেটিক্যাল টার্ম আকারেও দেখাইতে পারে ব্যাপারটারে। ঠিক আছে? আচ্ছা, আমরা তো সিরিজ রেজোনেন্সের ক্ষেত্রে একটু প্রমাণ করতেছি। সিরিজ রেজোনেন্সের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি কত ছিল? এফ সমান সমান কি হয়? ওয়ান বাই টু বাই রুট ওভার এল সি। কিন্তু প্যারালালের ক্ষেত্রে কি হয়? এই যে নতুন এই টার্মটা এসে যুক্ত হয়। ঠিক আছে? তার মানে কিন্তু সিরিজ এবং প্যারালাল দুইটা কিন্তু দুই কোশ্চেন, দুইটার সাথে প্যাচ বাজায় না। সিরিজ আসলে প্যারালাল দিয়ে শোনা, প্যারালাল আসলে সিরিজ দিয়ে শোনা। ভালো করে দেখো কোনটাটা করতে বলছে। ঠিক আছে? আচ্ছা, এখানে কি করলাম আমরা? এখানে একটা একটা প্যারালাল সার্কিট নিলাম। এই যে একটা শাখা, এটা হচ্ছে ইন্ডাকটিভ শাখা, এটা হচ্ছে ক্যাপাসিটিভ শাখা। ধরলাম এখানে একটা ইন্ডাক্টর আছে, আর এখানে একটা রেজিস্টর আছে, এখানে একটা ক্যাপাসিটর আছে, এটা হচ্ছে এখানে একটা রেজিস্টর আছে। তো ইন্ডাক্টরের সাথে যে রেজিস্টরটা আছে এটার নাম নিলাম আমরা আর এল, আর ক্যাপাসিটরের সাথে যে রেজিস্টরটার নাম আছে এটার নাম নিলাম কি আমরা আর সি। আর ইন্ডাক্টর বাধা কি হয়? এক্সেল, আর ক্যাপাসিটর বাধা সমান সমান কি হয়? এক্সি। আমরা কি জানি রেজোনেন্স কন্ডিশনে? কি জানি প্যারালাল রেজোনেন্স কন্ডিশনে কি করতে হয়? অ্যাডমিটেন্স বের করতে হয় না? অ্যাডমিটেন্স, তাহলে আগে আমার কি করতে হবে? এখানে ওয়াই ওয়ান সমান সমান কি?
1/z1, অ্যাডমিটেন্স সমান সমান কি ইম্পিডেন্সের উল্টা, তাহলে 1/z হবে y1, তাহলে 1 প্রথম শাখার ইম্পিডেন্স কত হবে বলো তো, আর প্লাস জি অফ এক্সেল মাইনাস এক্সি না, যেহেতু এখানে কোনো সি নাই তার মানে কি হবে আর প্লাস জি অফ এক্সেল, এই যে আর আর এল প্লাস জে অফ এক্সেল, ঠিক আছে, প্রথম শাখার ইম্পিডেন্স। আচ্ছা, ইম্পিডেন্স থেকে অ্যাডমিটেন্সে তো আমরা কীভাবে যাইতে পারতাম, এটা যদি সংখ্যা থাকতো এখানে আমরা কী করতাম, 1/, ওই সংখ্যাটা চাপ দিলে ক্যালকুলেটারে চলে আসতো, কিন্তু এখানে তো আর ক্যালকুলেটর মানে সংখ্যা নাই, এখানে কি আছে মানে এগুলো ধ্রুবক আছে, মানে এবিসিডি টাইপের জিনিসপত্র আছে, হ্যাঁ, আর আছে এক্সেল আছে, এটা তো আর সংখ্যা না যে আমরা ক্যালকুলেটর দিয়ে করে ফেলবো, এটা হাতে করার একটা নিয়ম আছে। আমি শর্টকাট ট্রিক্সটা বলে দিয়েছি, শর্টকাট ট্রিক্সটা হচ্ছে কীরকম, প্রথমে এরকম দুইটা দাগ নিবা, এরকম দুইটা নিলা, দুইটা পার্ট নিলা, যেহেতু দেখো তো কি এখানে দুইটা পার্ট আছে না, আর একটা পার্ট আছে এক্সেলের একটা পার্ট আছে, তাহলে আমরা কী করলাম দুইটা পার্ট নিলাম, দুইটা পার্টের পরে আমরা কি করব, আচ্ছা এই উপরে আমরা কি প্রথমটাতে প্রথমে আর বসায় ফেলবো, পরে কি এক্স বসায় ফেলবো, এই আর এল বসায় ফেললাম, এখানে কি এক্সেল বসায় ফেললাম, ঠিক আছে, আবার বলতেছি এইভাবে দুইটা পার্ট নিবা, দাগ নিবা, পরে উপরে প্রথমে আর এল বসায় ফেলবা, পরে কি এক্সেল বসায় ফেলবা, ঠিক আছে, তারপরে দেখবা এইখানে মাঝখানে চিহ্ন কি ছিল, মাঝখানে ছিল প্লাস ছিল, তাহলে প্লাস, তাহলে এখানে দেখবা কি মাইনাস, তাহলে এখানে প্লাস আছে, এখানে আমরা দিয়ে দিলাম কি মাইনাস, পরে হচ্ছে কি, পরে এই যে টুক বসাই দিবা আর এল স্কোয়ার প্লাস এক্সেল স্কোয়ার, এইখানেও কি আর এল স্কোয়ার প্লাস এক্সেল স্কোয়ার, আর এই যে এখানটা যে ছিল, আর এই যে যেহেতু এটা রিয়েক্টিভ পার্ট, তার মানে কি যে দিতে হবে, যে বসাই দিলাম। আরেকবার বলতেছি ব্যাপারটা কীভাবে করবা, মানে এইভাবে যদি তুমি এই জিনিসটা যদি উল্টাইতে চাও, এটা তো ক্যালকুলেটার থাকলে ক্যালকুলেটার চাপ দেওয়া যায়, তো সংখ্যা থাকলে, কিন্তু সংখ্যা নাই, তাহলে হাতে করতে হবে। হাতে করার নিয়মটা হচ্ছে কি, যেহেতু দুইটা পার্ট, দুইটা পার্টের জন্য আমরা দুইটা দাগ দিলাম, দুইটা পার্ট নিলাম, পরে প্রথম পার্টে কি আছে আর এল, উপরে লিখলাম আর এল, পরের পার্টে কি আছে এক্সেল, লিখলাম এক্সেল, এই যেখানে যেটা দিয়ে নিলাম, তারপরে কি করবো, এখানে দেখবো চিহ্নটা কি ছিল, এখানের মাঝখানে চিহ্নটা কি ছিল, মাঝখানে এই যে এখানে চিহ্নটা দেখবো, মাঝখানে চিহ্ন কি ছিল বলতো প্লাস, তাহলে এখানে আমরা দেবো কি প্লাস, থাকলে এখানে দেবো কি মাইনাস, বিপরীত দিব, পরে হচ্ছে এই যে আর এল স্কোয়ার এক্সেল স্কোয়ার লিখে দেবো এখানে, আর এইখানেও কি আর এল স্কোয়ার এক্সেল স্কোয়ার। তো দ্বিতীয় শাখারও কি করতে হবে, অ্যাডমিটেন্স বের করতে হবে, অ্যাডমিটেন্স মানে কি ইম্পিডেন্সের উল্টা, তাহলে মানে 1/z2, 1/z2, এই শাখার ইম্পিডেন্স কত বলতো, আর মাইনাস জি অফ এক্সি না, এই শাখার ইম্পিডেন্স হবে আর মাইনাস জি অফ এক্সি, এই ইম্পিডেন্সে কি করতে হবে, উল্টাইতে হবে, উল্টানোর জন্য নিয়ম কি, এই যে একটা দাগ দিলাম, এই যে আরেকটা দাগ দিলাম, পরে এখানে কি আছে আর সি আছে, এই আর সি লিখলাম, এখানে কি আছে এক্সি আছে, এই এক্সি লিখলাম, আর এই যে যেটা নিয়ে দিলাম, তারপরে এখানে চিহ্ন আছে কি মাইনাস, মাইনাস থাকলে এখানে দিব কি প্লাস, এই যে আমরা কি করে ফেললাম দুই শাখার কি করে ফেললাম অ্যাডমিটেন্স বের করে ফেললাম। এখন অ্যাডমিটেন্সের এই যে পার্টটা আছে না, এটা কি দেখো তো রিয়েক্টিভ পার্ট না, এখানে কি যে এলটা আছে না, এক্সেলটা আছে না, এখানে কি এক্সিটা আছে না, এটাই কি হচ্ছে আমার সেই রিয়েক্টিভ পার্ট না, এবং এইটারও কি এটাই সেই রিয়েক্টিভ পার্ট না। আমাদের সংজ্ঞাটা যেন কি ছিল, আমরা একটু আরেকবার সংজ্ঞায় চলে যাই, সংজ্ঞাটা ছিল কি, কি বলতেছিল, প্যারালাল সার্কিটের রিয়েক্টিভ উপাংশের বীজগাণিতিক যোগফল কি হবে, শূন্য হবে। তার মানে এই যে দুইটা শাখার যে আমরা দুইটা রিয়েক্টিভ পার্ট পাইলাম, এই যে একটা রিয়েক্টিভ পার্ট পাইলাম, আর এটার একটা রিয়েক্টিভ পার্ট পাইলাম, তাহলে প্যারালাল রেজোনেন্সের কন্ডিশন অনুযায়ী তাদের বীজগাণিতিক যোগফল কি হবে, শূন্য হবে, মানে বীজগাণিতিক যোগফল বলতে তাদের যোগ করলে যোগফলটা কি হবে, শূন্য হবে। তাইলে আমরা কি লিখতে পারি, প্যারালাল রেজোনেন্সের শর্ত মতে লিখতে পারি না, এই যে এইটার হচ্ছে প্রথমটার হচ্ছে রিয়েক্টিভ পার্ট এইটুক, দ্বিতীয়টার রিয়েক্টিভ পার্ট এইটুক, তাহলে এইটুক প্লাস এইটুক আমরা কি জিরো লিখতে পারি না, তাহলে প্রথমটার রিয়েক্টিভ পার্ট কি মাইনাস জি অফ এক্সেল মাইনাস আর এল স্কোয়ার প্লাস এক্সেল স্কোয়ার, এই যেটা লিখে ফেললাম, হ্যাঁ। পরে হচ্ছে কি দ্বিতীয়টার রিয়েক্টিভ পার্ট কোনটুক এইটুক, প্লাস হচ্ছে জে অফ এক্সি ডিভাইডেড বাই আর সি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সমান সমান জিরো, তাহলে এইটুক কি আমরা কি মহাকাশ থেকে নিয়ে আসছি না, মহাকাশ থেকে নিয়ে আসি না, এটা কোথা থেকে লিখলাম, প্যারালাল রেজোনেন্সের শর্ত মতে, কারণ প্যারালাল রেজোনেন্সের শর্তই হচ্ছে কি দুইটা অ্যাডমিনের শাখার রিয়েক্টিভ পার্টের যোগফল কী হবে, শূন্য হবে, প্রথমটার রিয়েক্টিভ পার্ট এইটুক, দ্বিতীয়টার রিয়েক্টিভ পার্ট এইটুক, তাদের যোগফল কী হলো আমরা শূন্য লিখলাম, ঠিক আছে। আচ্ছা এই পার্টটা এই পাশে মাইনাস আছে, তাহলে এই পাশে এসে কি প্লাস হয়ে যাবে না, জাস্ট কী করলাম এই পাশটাতে এই পাশে পাঠিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা এখন এখানে আমরা মান বসাবো। আচ্ছা ও আরেকটা কথা, এই পাশের জে আর এই পাশের জে দুইটা জে কাটা দেওয়া যায় না, তাহলে দুইটা জে কী করলাম আমরা, এই পাশের জে আর এই পাশের জে কী করলাম কাটা দিলাম, তাহলে এক্সির সূত্র কী বলতো, এক্সির সূত্র 1/2 এফ সি বসাই দিলাম, আর সি স্কোয়ার লিখে দিলাম, তারপরে এখানে কি এক্স স্কোয়ার আছে, তার এক্সির সূত্র কি 1/2 এফ সি তার স্কোয়ার, তারপরে হচ্ছে কি এক্সেলের সূত্র কি 2 এফ এল, আর এল স্কোয়ার ওইভাবে রেখে দিলাম, এক্সেলের সূত্র কি 2 এফ এল তার স্কোয়ার দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা এরপরে কাহিনী কি, এরপর আর কাহিনী কিছুই না, এটা যেভাবে ছিল এভাবে লিখলাম, এটা যেভাবে ছিল এভাবে রাখলাম, এই স্কোয়ারটা কি দেখো তো এখানে স্কোয়ার আছে না এটার উপরে, তাহলে এটা স্কোয়ার করে দিলাম, ওয়ান স্কোয়ার করলে তো ওয়ানই হয়, নিচের উপরেও তো স্কোয়ার আছে, এ টুকরে করলে কত হয়, এ টুকরে স্কোয়ার করলে কত হবে 4 স্কোয়ার এফ স্কোয়ার সি স্কোয়ার 2 এফ এল, এখানে যেভাবে ছিল এখানে এটার কী করলাম স্কোয়ার করলাম, এ টুকরে স্কোয়ার করলে কত হয় 4 স্কোয়ার এফ স্কোয়ার এল। এখন দেখো তো এখন কী করতে পারি, এখন আমরা আর গুণন করে দিই, এটুকু আর গুণন মানে কি এটার সাথে এটা গুণ করতে হয়, এটার সাথে এটা গুণ করতে হয়, তাহলে এই পার্টের সাথে আমরা কি করলাম এই টোটাল পার্ট গুণ করলাম, পরে এই পার্টের সাথে এই টোটাল পার্ট গুণ করলাম, এটাই লিখছি আর কিছু না, এই যে এই পার্ট গুণন হচ্ছে এই পার্ট, পরে হচ্ছে কি
এই পার্ট গুণন হচ্ছে এই পার্ট, এটা লিখে দিলাম আমরা, ঠিক আছে। আচ্ছা, এক পেজে তো আটবে না, প্রমাণটা বড়, তো নেক্সট পেজে চলে যাই। আচ্ছা, এইখানে দেখো যেহেতু আমরা পেজ চেঞ্জ করে ফেলছি, তোমাদের বোঝার সুবিধার্থে ওই যে আগের যে লাস্ট পেজের যে লাস্ট লাইনটা ছিল ওই লাইনটা এখানে আমরা আবার লিখছি। তোমরা কিন্তু আবার দুইবার লিখো না। তোমাদের এখানে আমি দুইবার কেন দেখাইছি, যেন মানে ওই পেজে তো ওই পেজ থেকে তো বারবার ঘুরে লেখা সম্ভব না, এই জন্য আমি এটা ওই লাইনটা আরেকবার লিখছি। এখন কি করতে হবে বলো তো, এখন এটা কি এটার সাথেও গুণ আছে, এটার সাথেও গুণ আছে, এই জিনিসটা এটার সাথেও গুণ আছে, এটার সাথেও গুণ আছে। এখন খুবই সাবধানতার সাথে দেখো, জিনিসগুলো তো গুণগুলো একটু কমপ্লেক্স জিনিস না, অনেক জিনিসপত্র আছে, খুব সাবধানতার সাথে আমরা গুণ করবো। তাহলে এইটার এটা গুণ করলে কত হয়, এটা গুণ করলে নিশ্চয়ই এরকম হবে আর স্কোয়ার ডিভাইডেড বাই 2π/fc, তাই না? কারণ এটা কি উপরের পার্ট আছে, এটা উপরে চলে আসলো আর এটা নিচে চলে আসলো। তাহলে কি r² ডিভাইডেড বাই 2π/fc আর কি, হ্যাঁ। তারপরে এই জিনিসটা কি এটার সাথে আবার গুণ আছে না, এই যে এইটুক আবার এইটুকের সাথে গুণ করতে হবে না, তাহলে প্লাসে প্লাসে কি হলো, প্লাস দিলাম। পরে গুণ করলে কি হবে, এই উপরেরটা উপরে চলে আসবে, নিচেরটা নিচে চলে আসবে। তাহলে 4, এই যে 4π² f²l², এই যে 4π² f²l², আর এই যে নিচে যা ছিল তাই 2π/fc। আশা করি তোমরা গুণ পারো এখন, হ্যাঁ। আচ্ছা, তারপরে কি করতে হবে, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ। তাহলে এটার সাথে এটা গুণ করলে কি হবে বলো তো, 2π/fl/c² হবে না, হ্যাঁ r² হবে। পরে কি এটার সাথে এটা গুণ, তাহলে এটার সাথে গুণ করলে কি হবে, ওয়ানের সাথে একটু গুণ করলে তো এমনি হয় 2π/fl ডিভাইডেড বাই 4π²f²c², এই যে 4π²f²c²। আচ্ছা, এখন এখানে কি করা যায়, এখন এখানে কি করা যায়, তো চলো হচ্ছে আমরা একটু দেখে ফেলি। এখানে যেটা করা যাবে সেটা হচ্ছে, দেখো এইখানে কিছু করা যায় না, কিছু কাটা যায়, কারোর সাথে কারো মিল আছে, তো এই পার্টে যেভাবে ছিল ওই পার্টে ওইভাবে লিখে ফেললাম। কিন্তু দেখো এইখানে একটু কাটাকাটি যায়, এই 2 দিয়ে আমরা 4 কাটতে পারি না, 2 দিয়ে 4 কাটলে কত হবে, 2 হবে। এই পাই দিয়ে π² কাটলে কত হবে, পাই হবে। এই f দিয়ে f² কাটলে কত হবে, f হবে। আর তো কিছু কাটা যায় না, তাহলে l²c², আর নিচে শুধু কি, এগুলো সব কাটা চললো, শুধু c রইলো না, নিচে শুধু c রইলো, মানে কি করলাম আমরা, কাটাকাটি করলাম। এখানে তো কাটাকাটির কোনো অপশন নেই, এখানে যেটা ছিল ওইভাবে রেখে দিলাম, কিন্তু এইখানে দেখো আবার কাটাকাটির অপশন আছে। এই 2 দিয়ে এই 4 কাটলে কত হয়, 2 হয়। এই পাই দিয়ে এই π² কাটলে কত হবে, পাই হবে। এই f দিয়ে এই f² কাটলে কত হবে, f হবে। আর l আছে, নিচে আছে c², তো এটা তো আর কাটা যায় না, তাহলে উপরের l রয়ে গেল আর নিচের c² রয়ে গেল, আর এইটুক দিয়ে তো কাটাই চলে গেল, তাই না? আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখো, এবার হচ্ছে আমি যেভাবে প্রসেসে করছি ক্যালকুলেশনগুলো, এই ক্যালকুলেশন এইভাবেই করার চেষ্টা করবা, নাহলে কিন্তু পেঁয়াজ গুছ বাজায় দিবা। তো এবার একটু খেয়াল করে দেখো, এখানে এই যে লাইনটা তো আমরা পাইলাম, এই লাইনে দেখো কি করা যায়। আমরা কি করলাম, জিনিসটা সহজ করার জন্য, এটা এখন অনেক জটিল না, জিনিসটা সহজ করার জন্য উভয় পক্ষে 2πf কি করলাম, গুণ করে দিলাম। উভয় পক্ষে 2πf গুণ, তার মানে কি উভয় পক্ষে 2πf গুণ মানে কি, এই টোটাল জিনিসের সাথেও 2πf গুণ, এই টোটাল জিনিসের সাথেও 2πf গুণ। তার মানে সবার সাথে, এটার সাথেও 2πf গুণ করতে হবে, এটার সাথেও, এটার সাথেও, এটার সাথেও, সবার সাথে কি করবো আমরা, 2πfটা কি করবো, গুণ করবো। আচ্ছা, এটার সাথে যদি আমরা 2πf গুণ করি, এই জিনিসটার সাথে 2πf গুণ করলে কি হবে, মানে এটা তো উপরে আছে, গুণ মানে কি উপরের দিকে আছে, আর নিচে আছে 2πf। তাহলে এই গুণ করছিলাম যে 2πf, আর এইটার নিচে 2πf কাটা চলে যাবে না, কাটা চলে যায়, এইখানে শুধু কি থাকবে, rl²/c থাকবে না, হ্যাঁ থাকবে। তাহলে এটার সাথেও তো 2πf গুণ করতে হবে। এখন 2πf গুণ করলাম, নিচে তো আর এখন এখানে কোনো 2πf নাই, তার মানে কাটা যাওয়ার কোনো অপশন নাই, বরঞ্চ উপরে আরও আরেকটা 2πf আছে। তাহলে একটা 2πf ছিল, আরেকটা 2πf গুণ করছি, তার মানে এই জিনিসটা ডাবল হয়ে যাবে না, তাহলে 2 হয়ে যাবে কি 4, পাই হয়ে যাবে কি π², f হয়ে যাবে কি f², আর l² তো ছিলই, আর c তো ছিলই, ঠিক আছে। তাহলে এইখানেও তো 2πf গুণ করছি আমরা, সবার সাথে যেহেতু 2πf গুণ করতেছি, তাহলে এইখানে তো কাটা যাওয়ার কোনো অপশন নাই, আরও আগের থেকে একটা 2πf ছিল, তার মানে এই 2πfটাও কি ডাবল হয়ে যাবে, তার কি হবে 4π² f² l আর c, ঠিক আছে। আচ্ছা, তারপরে এটার সাথেও কি 2πf গুণ, এখন এখানে 2πf গুণ করছি আর নিচে দেখো 2πf আছে, তাহলে ওই গুণের 2πf আর এই 2πf কাটা চলে যাবে না, তাহলে এখানে শুধু থাকবে কি l/c²। এই লাইনটা ভালো করে বুঝে নিও, এখানে লিখে দিছি কিন্তু উভয় পক্ষে 2πf গুণ করছি, যে এই লাইনের সাথে আমরা কি করছি, সবার সাথে কি করছি, 2πf গুণ করছি, 2πf গুণ করার পরে আমরা এই লাইনটা পাইলাম, ঠিক আছে। আচ্ছা, এবার কি করা যায় দেখো, এইবার যে দেখো পাইটাই ছাড়া যে পার্টটা আছে ওইটা একসাথে করে ফেলি, এইটার সাথে কোনো পাইটাই নাই, আর এই পাশের সাথে এটার সাথে কোনো পাইটাই নাই, তাহলে r² / c, আর এটা এই পাশে প্লাস ছিল, এই পাশে কি হলো, মাইনাস হয়ে গেল l/c²। আর পাইযুক্ত জিনিসগুলো একসাথে করে ফেলবো, এই পাশে পাইযুক্ত এটা ছিল আর এই পাশে এটা ছিল, তাহলে এইটা এইভাবে রেখে দিলাম, আর এইটা এই পাশে প্লাস ছিল, এই পাশে এসে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো এই এই দুইটা পার্ট থেকে জিনিস কি জিনিস কমন যায় দেখো তো, এখানেও সি আছে, এখানেও সি আছে, উপরে এটার সাথে মনে মনে 1 আছে, এটার সাথে মনে মনে 1 আছে, তাহলে 1/c কমন নিতে পারি না দুই জায়গা থেকে আমরা, তাহলে 1/c কমন নিলে এখানে কি থাকতেছে দেখো তো, নিচের c চলে আসলো, উপরে শুধু কি রইলো, rl² রইলো, ঠিক আছে। আর এখান থেকে 1/c কমন নিলে কি রয়েছে বলো তো, উপরের l রয়ে গেল, আর একটা দুইখানে দুইটা c² মানে দুই c² মানে কি দুইটা c ছিল, একটা c কমন নিয়ে নিছি, তার মানে কি একটা c রয়ে গেছে,
তাহলে এখান থেকে 1/c নিলে কমন নিলে থাকতেছে কি L/c, ঠিক আছে। আচ্ছা, আর এই দুইটা পার্ট থেকে দেখো তো কি কমন যায়, এই দুইটা পার্ট থেকে 4π² f² L কমন যায় না, দেখো দুই পার্টে কি 4π² FL আছে, এইখানেও 4π² FL আছে, তাহলে দুই পার্ট থেকে কি করলাম আমরা 4π² FL কমন নিলাম, তাহলে এইখানে শুধু থাকতেছে কি সব এখানে চলে আসলো, শুধু থাকতেছে কি RC², আর এখানে থাকতেছে কি এখান থেকে কি কমন নিছি 4π² f² L কমন নিছি, তাহলে এই যে 4 চলে গেছে, π² চলে গেছে, f² চলে গেছে, আর এখানে L² মানে কি দুইটা L ছিল, এখান থেকে একটা L কমন নিছি, তাহলে উপরে হলো কি L আর নিচে হলো কি, তাহলে এখানে হলো কি L/c কমন নিলে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো কি করা যায়, এবার দেখো এই জিনিসটা কি বিয়োগাকার আছে না, তাহলে দুইটার লসাগু নিলে কি হবে, আর L এর নিচে মনে মনে 1 আছে আর এটা নিচে c আছে, 1 আর c এর লসাগু কত c, তাহলে c দিয়ে 1 রে ভাগ করলে কত c, তাহলে গুণ করলে কি হবে RL² c মাইনাস c দিয়ে ভাগ করলে 1 মাইনাস L, তাহলে এই টুকরে বিয়োগ করলে কত হচ্ছে RL² c মাইনাস L, ঠিক আছে। এইখানেও কি সেম বিয়োগ অবস্থায় আছে, তাহলে c হচ্ছে লসাগু নিলাম, তাহলে হচ্ছে একটু বিয়োগ করলে কত হচ্ছে RC² c মাইনাস L, ঠিক আছে। বিয়োগ তো আশা করি তোমরা বুঝতেই পারো, ওকে। তারপরে কি করা যায় দেখো, তারপরে যেটা করা যায় সেটা হচ্ছে দেখো এই টোটাল জিনিসটা তো গুণ অবস্থায় আছে এবং এই টোটাল জিনিসটা তো গুণ অবস্থায় আছে, এই সিটা কি সবার নিচে আসে না, এইটা কি সি সবার নিচে আসে না, তাহলে এই সি আর এই সি কি করে দিতে পারি, কাইটা দিতে পারি, কারণ এটারও লব হিসাবে হর হিসাবে সি আছে, এই পাশেও হর হিসাবে সি আছে, তাহলে এই সি আর এই সি কি করে দিতে পারি আমরা, কাটা দিতে পারি আর কি, হ্যাঁ এই সি আর এই সি কি হয় কাটা যায় আর কি, হ্যাঁ তাহলে দুইটা কি করলাম আমরা কাটা দিলাম, তাহলে থাকতেছে কি এই পাশে থাকছে 1/c আর শুধু এই উপরের পার্টটুক RL² c মাইনাস L, আর এই পাশে থাকতেছে কি 4π² f² L, আর এই পাশে কি জাস্ট উপরের পার্টটুক থাকতেছে RC² c মাইনাস L, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা কি করতে পারি বলো, এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই পার্টটার এই পাশে নিয়ে এসে বললাম, এই পার্টটার এই পাশে নিয়ে এসে বললাম, প্রমাণ মানে সুন্দর করে মেলানোর জন্য, আর কিছুই না, ঠিক আছে, আর কিছুই করি না, জাস্ট এটার এই পাশে নিয়ে আসছি, এটারে কি করছি এই পাশে নিয়ে আসছি। এখন আমাদের এখানে কিসের মান বের করতে হবে বলো তো, এফ এর মান বের করতে হবে না, এফ এর মান তো বের করতেছি, তার মানে এই টোটাল জিনিসটা কি করতে পারি আমরা এই পাশে পাঠাই দিই, আস্তে আস্তে শুধু এফ নিয়ে আসি, তাহলে এই টোটাল জিনিসটা এই পাশে কি গুণ অবস্থা আছে, তাহলে এই পাশে এসে কি ভাগ হবে, 1/c আলাদা পার্টি রেখে দিলাম, এটার সাথে কি করলাম এই যে এই জিনিসটা কি করলাম, এটা কি এই পাশে গুণ ছিল, তাহলে এই পাশে এসে কি হবে এটার সাথে কি হয়ে গেল ভাগ হয়ে গেল, জাস্ট এটা কি এই পাশে এসে কি হয়ে গেল ভাগ হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, এখন এখান থেকে আরও জিনিসপত্র আমরা সরা কমায় ফেলি, আরও জিনিসপত্র কমায় ফেলি, এখানে কি লাগবে শুধু আমার এফ লাগবে, তার মানে বাকি যে জিনিস আছে 4π² L এই টোটাল জিনিসটা কি এই পাশে গুণ আছে, তাহলে এই জিনিসটা কি করলাম এই পাশে এনে ভাগ করে ফেললাম, ঠিক আছে। এই যে ভাগটা কোথায় দিলাম, ভাগটা হচ্ছে এইটার একটা আলাদা ভাগ রাখলাম, আর বাঘটা দিয়ে দিলাম করে, বাঘ তো তুমি চাইলে এখানে বসাইতে পারো এখানে বসাইতে পারো, কিন্তু প্রমাণ মিলানোর জন্য এই পার্টটা আমরা আলাদা রাখলাম, হ্যাঁ প্যারামুক্ত রাখলাম, এই ভাগটা দিয়ে দিলাম কোথায় এইখানে, এটা উপরে ছিল এখানে এই পাশে কি নিচে হয়ে যাবে, তাহলে এই যে এই পাশে দিয়ে দিলাম, এই যে এইটুক আমরা কি করলাম একটু এই যে জিনিসটুক 4π² L, এটা এই যে এই পাশে এসে ভাগ হয়ে গেল 4π² f² L, আর আগের থেকে তো এখানে একটা সি ছিল আর হইতেছে সেই সি, ঠিক আছে, ওকে। এরপরে দেখো কি, এরপরে কি এখানে আমার শুধু অ্যাপ দরকার, তার মানে এই স্কোয়ার এই পাশে এসে কী হয়ে যাবে রুট হয়ে যাবে, রুট মানে কি টোটাল জিনিসের উপরে রুট, এটার উপরেও রুট এটার উপরেও রুট, যেহেতু গুণ অবস্থায় আছে, তাহলে এটারে রুট করলে কি হয়, এখানে আমি আর লাইন বাড়াই নাই, হ্যাঁ আমার এমনিতেই অনেক লাইন হয়ে গেছে, এটুকু রুট করলে কি হবে 1 এর রুট করলে তো 1ই হবে, 4 এর রুট করলে কত 2, π² রুট করলে কত পাই, f² রুট করলে কত f, আর এখানে কি এলসি, এলসি তো আর রুট করা যায় না, তার মানে কি হবে ওই রুটটা কি এলসির উপরে চলে যাবে এলসি, ঠিক আছে। আর এই জিনিসটা কি টোটাল রুট, হ্যাঁ টোটাল রুট দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এফ সমান সমান কি এই যে এইটুক তো আর কিছু করা যাবে না, এইটুকু ভাবে রয়ে গেল, এখানে দেখো কি আমরা কি করলাম এই উপপক্ষরে হচ্ছে সি দ্বারা ভাগ করে দিছি, এই উপরেরটারও সি দ্বারা ভাগ করছি, এখানেও সি দ্বারা ভাগ করছি, তার মানে এই যে চারটা জিনিস, এই যে একটা জিনিস, এই যে একটা জিনিস, এটা একটা জিনিস, একটা জিনিস, সবাই কী করতে হবে সি দ্বারা ভাগ করতে হবে। আচ্ছা, RL² সি রে যদি সি দ্বারা ভাগ করো তাহলে কি হয়ে যাবে, শুধু RL² থাকবে না, থাকবে এল রে যদি সি দ্বারা ভাগ করো তাহলে কি থাকবে L/c থাকবে, আর যদি RC² ইন্টু সি এটা সি দ্বারা ভাগ করলে কি হবে, শুধু RC² থাকবে না, শুধু RC² থাকবে, আর এল যদি সি দ্বারা ভাগ করতে থাকবে শুধু সি থাকবে, সি দ্বারা কেন ভাগ করলাম, যদি তোমার প্রমাণ 8 পর্যন্ত চাই তাহলে তুমি এই পর্যন্ত দিলেই হবে, প্রমাণ যদি এইভাবে চাই এইভাবে দিলে হবে, আর যদি প্রমাণটা এই রূপে চায় তাহলে কি করতে হবে লাস্টে সি দ্বারা ভাগ করে এরকম দেখাই দিতে হবে। এটা একটু বারবার প্র্যাকটিস করো, এবং কোন লাইনের পরে কোন লাইন কোন কথায় কী কমন নিছি কীভাবে কী করছি এইভাবেই কইরো, নইলে কিন্তু মিলাইতে পারবো না, অনেক জটিল ক্যালকুলেশন। আর ঠান্ডা মাথায় ভিডিওটা দেখো, বারবার একটু প্র্যাকটিস করো, প্র্যাকটিস করলেই বুঝে যাবো আশা করি।